সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আমি মোহাম্মদ ইমদাদুল হক, অত্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ট্রেডের ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে এমএস এক্সেল কাজ করে, কিভাবে এমএস এক্সেল ওপেন করা হয় এবং এমএস এক্সেল দিয়ে কি কি কাজ করা হয়। তো তার জন্য আমরা তাহলে শুরু করে দিই যে এমএস এক্সেলের ওপেন প্রসেসিংটা কেমন। শুরুতে আমরা স্টার্ট মেনুতে যাব, তারপরে আমরা অল প্রোগ্রামসে যাব। অল প্রোগ্রামসে যাওয়ার পরে আমাদের এখানে এমএস অফিস নামে একটা অল প্রোগ্রামসে যেতে হবে। অল প্রোগ্রামসের মধ্যে মাইক্রোসফট অফিসে যেতে হবে, সেখান থেকে এমএস এক্সেল আমরা ওপেন করব। তো এমএস এক্সেল ওপেন করার জন্য মূলত আমরা এখানে এইভাবে খুব দ্রুত ওপেন করে ফেলছি, অনেক হয়তো বোধগম্য মতো আসে নাই, যার কারণে আমরা আবার আরেকটু স্লো মোশনে চলে যাই। আমি যে বিষয়টা ক্লোজ করলাম, ক্লোজ করার পর আবার স্টার্ট মেনুতে গেলাম, অল প্রোগ্রামসে গেলাম, এখানে মাইক্রোসফট অফিসে গেলাম। মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট এক্সেলটাকে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে ক্লিক দেব। তাহলে আমাদের এখানে এই যে শর্টকাট আইকনটা শো করবে, এখান থেকে আমরা এমএস এক্সেলটা ওপেন করতে পারি। এমএস এক্সেলটা ওপেন করার প্রসেস হলো এইটা। তো আমরা এটাকে ক্লোজ করব কিভাবে? এটাকে আমরা ক্লোজ করতে চাইলে এখানে ক্লোজ, এখানে যে গুণনের মতো একটা চিহ্ন দেওয়া আছে, সেখানে কার্সর ধরলেই এটাকে ক্লোজ হিসেবে সাংকেতিক চিহ্নটা ক্লোজ হিসেবে ব্যবহার করা হয়। এটা ক্লোজ দিলে ফাইলটা ক্লোজ হয়ে গেল, এমএস এক্সেল ক্লোজ হয়ে গেল। তো আমরা এমএস এক্সেল আবার নতুন করে ওপেন করতে চাই, তাহলে এখানে ক্লিক দিলে আমার এমএস এক্সেল ওপেন হবে। এখন এমএস এক্সেল ওপেন করার পরে আমাদের এখানে এমএস এক্সেল দিয়ে কী কাজ করা হয়? মূলত এমএস এক্সেল দিয়ে মূলত হিসাব নিকাশ যেটা বলা হয়, ক্যালকুলেশনের কাজগুলো করা হয়। একটা সময় যখন ডাটাবেজের কাজ যখন ছিল না, ডাটাবেজ যখন অ্যাভেলেবেল মানুষ ফ্যামিলিয়ার ছিল না, তখন এমএস এক্সেল দিয়েই মূলত বিভিন্ন অফিস আদালতে স্যালারি, রেজাল্টের কাজ, বিভিন্ন হিসাব নিকাশের কাজগুলো করা হতো। তো বর্তমানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে দেখা গেছে যে এমএস এক্সেলে স্বাভাবিক যে আগের যে স্বল্প পরিসর বৃহৎ পরিসরে যে কাজগুলো ছিল, সেই কাজগুলা এখন ডাটাবেস ম্যানেজমেন্ট করে থাকে। যেমন যে কোনো ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে, হিসাব নিকাশ, বড় বড় হিসাব নিকাশের ক্ষেত্রে ইআরপি সফটওয়্যার যেটা ব্যবহার করা হয়, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যেটা, তো সেটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিছু কাজ চলতেছে এখন। তবুও বর্তমানে আমরা এমএস এক্সেল দিয়ে অনেক ধরনের কাজ করতেছি, যেটা আমাদের ক্যালকুলেশন, দৈনন্দিন জীবনে ক্যালকুলেশন, বিভিন্ন ধরনের ফরম্যাট তৈরি করা, বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা, লিস্ট তৈরি করা, সে আমরা এখানে থেকে এগুলো করব। এটা আস্তে আস্তে আমরা সবগুলা কাজ দেখব। এখন শুরুতে আমরা আসি, এখানে আছে অফিস বাটন। অফিস বাটনের কাজ কি? এখানে আমরা অফিস বাটন দিয়ে মূলত কি কি অপশন থাকে এখানে? তো এখানে নিউ একটা অপশন থাকে, নিউ দিয়ে মূলত নিউতে ক্লিক দিলে নতুন কোনো ওয়ার্কবুক আসে। এখন আমি নিউ দিয়ে একটা ফাইল ওপেন করছি, আর একটা ফাইল শুরুতে আমার ওপেন করা ছিল, তাহলে আমি যে কোনো একটা ফাইল রাখবো। আমি বুক ওয়ান ফাইলটা রাখলাম। যখন কোনো এমএস এক্সেলে যখন ফাইল ওপেন করা হয়, সেই এমএস এক্সেলের ফাইলটাকে আমরা যখন ব্যবহার করতে চাই, তখন অটোমেটিক্যালি এই ফাইলটা বুক ওয়ান নামে শো করে। বুক ওয়ান নামে এই ফাইলটা শো করে, যেটা কীভাবে আমরা দেখব? যেমন বাই ডিফল্ট যে এখানে বুক ওয়ান শো করতেছে। এখন আমরা এই ফাইলটাকে মূলত ব্ল্যাঙ্ক অবস্থায় সেভ করব। তাহলে এখানে এটা একটা সেভ অপশন, অথবা আমরা অফিস বাটনে ক্লিক দিয়ে এখানে সেভ ক্লিক দিলে আমাকে এখানে শো করবে, সেভ অপশন চাবে যে আমি কোথায় সেভ করব। আমি এখান থেকে ডেস্কটপে ফাইলটা সেভ করব। ডেস্কটপে সেভ করতে চাইলে তাহলে আমি সেভ অপশনে ক্লিক দিয়ে দিব।
তার মানে আমার এখানে ফাইলটা সেভ হয়ে গেছে। তাহলে আমি সেভ হয়েছে বুঝবো কেমনে? ক্লোজে গেলাম, ক্লোজে যাওয়ার পরে এই যে বুক ওয়ান নামে ফাইলটা সেভ হয়েছে। এখন আমি চাচ্ছি এই ফাইলটা সেভ যে হলো, এখন বুক ওয়ান নামে সেভ না করে আমি ফাইলটাকে অন্য কোনো নামে সেভ করব। তাহলে এই ফাইলটা এখান থেকে রিনেম করা যাবে। রিনেম করে এমএস এক্সেল কথাটা লিখলাম, এই ফাইলটার নাম হয়ে গেল এমএস এক্সেল ফাইল হয়ে গেল। এই ফাইলটাকে আমরা এখন নিজের মতো করে কাজ করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের এখানে করতে হবে যে অফিস বাটনে আমরা যেরকম অনেকগুলো অপশন দেখতেছি, যে ওপেন থেকে পুরাতন কোনো ফাইল যদি এক্সেল ওপেন করতে চাই, তাহলে এখান থেকে এমএস এক্সেলে পুরাতন কোনো ফাইল থাকলে আমরা এখানে ওপেন করতে পারি, এখানে শো করা দিলে ফাইল ওপেন হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এখান থেকে যে এই ফাইলটাকে আমরা কি করব, এই ফাইলটাকে আমরা সাজাবো। যেমন আমি এখানে লিখলাম নেম, এখানে লিখলাম শুরুতে আমি যদি লিখি এখানে আইডি নাম্বার, এখানে যদি লিখি নেম, এখানে আমি যদি বলি লিখি সেল নাম্বার, এখানে আমি যদি লিখি অ্যাড্রেস, এখানে আমি যদি লিখি ডেট অফ বার্থ, এখানে আমি যদি লিখি এখানে যদি এরকম লেখা হয় যে এনআইডি নাম্বার, এখানে যদি অ্যাড্রেস লেখা হয়, তাহলে এটা আমরা একটা ফরম্যাট হিসেবে দাঁড় করাবো। এটা যেখানে আমরা একটা সিম্পল ম্যাটার হিসেবে মূলত এই জিনিসটা স্টার্ট করছি। সিম্পল হিসেবে আমরা জিনিসটাকে দেখাবো যে এমএস এক্সেলের হোম মেনু ব্যবহার করে কিভাবে একটা ফরম্যাট দাঁড় করানো যায়। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো আমরা লিখলাম। এখন এই লেখাগুলোর ক্ষেত্রে আমাদের যেখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই ঘরগুলা আমাদের এখানে কত সাইজে আছে। যেমন এখানে কার্সর ধরলে আমাদের ঘরগুলোকে আগে আমরা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে এই ঘরগুলোকে আমরা অল বর্ডার করব। এইখানে অনেকগুলা এখানে বর্ডার অপশন আছে, এটাকে বলা হয় বর্ডার অপশন, অল বর্ডার করলে পুরা ঘরগুলা সব বর্ডার হয়ে গেল। এখন বর্ডার হওয়ার পরে আমরা এই বর্ডার কেন করতে হবে? বর্ডার করতে হবে এই জন্য, বর্ডার মানে সীমানা। আমরা এখানে অনেকগুলা ঘর আছে, সেই ঘরগুলো ডাইনিও আছে, বামিও আছে, নিচে আছে। তো আমরা এই ঘরগুলোকে আমরা একটা নির্দিষ্ট পেজের মাপ অনুযায়ী আমরা একটা সাইজ নেব, সেই সাইজ অনুযায়ী আমাদের কাজ করতে হবে, কারণ সারা পেজ আমাদের কোনো কাজ হবে না। তো সেই জন্য আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে বর্ডার করে নেব। বর্ডার করার পরে যেমন আমরা এখানে অনেকগুলো অপশন দিয়ে ঘর নিয়ে নিছি। এখন তাহলে আমাদের কি করতে হবে? তো এখানে আমরা এই ঘরগুলো অনেক ছোটো ছোটো লাগতেছে এবং গেঞ্জির মতো লাগতেছে। তো আমরা এটাকে কি করব, এখানে একটা কার্সর ধরলে আমাকে এই অপশনগুলো ক্লিক দিয়ে, বাম বাটন ক্লিক দিয়ে নিচের দিকে চাপলে সিলেক্ট করে নিচের দিকে চাপলে তাহলে আমি এই বিষয়গুলো সিলেক্ট করতে পারবো। এই ঘরগুলা এই পর্যন্ত সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে এই ঘরগুলো আমার এখানে আছে কত সাইজে, আমার এখানে বর্তমানে আছে 15 সাইজে। তো আমি চাচ্ছি এটাকে 24 সাইজে 20 সাইজে করে ফেলবো, 21 সাইজে করে ফেলবো। তো এই ঘরগুলোকে আমরা বর্তমানে 21 সাইজে করে ফেললাম। তখন আমি দেখলাম যে এই ঘরগুলা 21 সাইজে করার পরে ঘরগুলো খুব একটা বেশি বড় হয়নি। তো আমি এই ঘরগুলোকে আবার এই ঘরগুলোকে সিলেক্ট করে কি করব, আমি এই ঘরগুলোকে 28 সাইজে করে ফেললাম। তাহলে আমার এই ঘরগুলা অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন আমি করলাম রোগুলাকে বড় করলাম। এখন আমার কলামগুলাকে আমি যে অবস্থায় চাইছিলাম যে এই কলামগুলাকে আমি আর একটু বড় করব, কীরকমভাবে? তাহলে এই কলামগুলোকে বড় করার জন্য আমি এখানে এই চাপ দিয়ে ধরে এরকমভাবে সবগুলা ঘরকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে বর্তমানে আছে 8-এ, তো আমি এটা সাইজ করে দিলাম 12-তে। তাহলে আমার এই ঘরগুলা বড় হয়ে গেল। তাহলে আমরা একটা ফরম্যাট দাঁড় করানোর জন্য
মূলত কাজ করতেছি। তাহলে সেটা যে কোনো ধরনের ফরম্যাট হতে পারে। আমরা এখানে কাজ করতেছি সুন্দর একটা ফরম্যাট দাঁড় করাবো। তাহলে আমাদের এখানে আইডি নাম্বার, নেম, সেল নাম্বার, ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, ডেট ব্রেস, এখানে ডিওবি যেটা আমরা লিখছি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ লিখলাম। তো আমার এই ঘরটা যেহেতু আমার ছোট হয়ে গেছে, জায়গা সংকুলন হয়েছে, তো আমরা এটাকে একটু বড় করে দিলাম ডেট অফ বার্থ। তো আমার এই লেখাগুলাকে আমি এই যে হেডলাইন যে ঘরটা আছে এই ঘরটাকে বাড়াবো। তাহলে আমার এখানে হাইট আছে 28, আমি ঘরটাকে আরও এতটুকু বর্ধিত করে দিলাম, কারণ এটা হলো হেডলাইন। তো আমরা এটাকে কি করলাম, এতটুকু জায়গা আমরা এই পর্যন্ত সিলেক্ট করে এইভাবে কাজ করতে পারি। এখন আমরা এখানে দিছি কি, আইডি নাম্বার দিছি, নেম দিছি, সেল নাম্বার দিছি, ডেট অফ বার্থ দিছি, এনআইডি নাম্বার দিছি, অ্যাড্রেস দিছি। এখানে আমরা যদি অ্যাড্রেসে বলতে এখানে আমরা যদি ভিলেজ দেই, অথবা এখানে যদি পৌরসভা দেই, ভিলেজ অথবা সিটি কর্পোরেশন, ভিলেজ অথবা সিটি, এখানে যদি আমরা দেই থানা, এখানে আমরা যদি দিই ডিস্ট্রিক্ট, এখানে আমরা যদি দিই ডিভিশন, এনআইডি নাম্বার, নেম, সেল নাম্বার, ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, ভিলেজ অথবা এখানে যদি বলা হয় পৌরসভা, ভিলেজ অথবা পৌরসভা, এরকম আমরা লাইনটাকে বড় করতে পারি। তো আমাদের লেখাগুলোকে এখন আমরা দেখতেছি যে লেখাগুলো নিচে পড়ে যাচ্ছে। তো আমরা এই লেখাগুলোকে আমরা একদম মিডলে নিয়ে যাব। এই মিডলে নেওয়ার জন্য এই অপশনটাকে ইউজ করা যাবে। এইখানে এটাকে বলা হয়, এখানে কার্সর দিলেই বলে দিবে এই অপশনটার নাম হলো মিডল অ্যালাইন। তো এখানে ক্লিক দিলে আমরা মিডল অ্যালাইনে চলে যাব। তো মিডল অ্যালাইনে লেখাগুলো থাকলে জিনিসটা অনেক সুন্দর লাগবে, যার কারণে আমরা যে কোনো লেখা লিখে এমএস এক্সেলে মিডল অ্যালাইনমেন্টে দিয়ে থাকি। এখন এই লেখাগুলোকে এখন এই ফরম্যাটে দাঁড় করানো হয়েছে। তো আমরা এই লেখাগুলোকে আরো একটু এখন হাইলাইট করতে পারি। হাইলাইট করার জন্য আমরা বোল্ড করব লেখাগুলোকে। বোল্ড করার পরে আমাদের এই ফন্টকে দেওয়া আছে 12-11, আমরা এই ফন্টটাকে বাড়িয়ে আমরা এখানে ফন্টটাকে দিয়ে দিব 14 ফন্ট দেওয়ার পরে আমাদের কিছু জায়গা শর্ট সংকুলন না হওয়ার কারণে আমরা এই জিনিসটাকে আরো একটু বর্ধিত করে দেব। তাহলে এখন এই বিষয়টা, এই ফরম্যাটটা আমরা এরকম ভাবে দাঁড় করাতে পারি। তাহলে আমরা যে লেখা যতটুকু যে জায়গায় যে বড় ছোট আছে তারপরে আমাদের এখান থেকে কাজ করতে হবে। এখানে এই প্লাস চিহ্নটা যখন আসবে তখন আমাদের এখানে বড় করার অপশন আসবে। এখন আমরা এখানে একটা ফরম্যাট দাঁড় করাচ্ছি, যে ফরম্যাটটা হলো যে কোনো এলাকার অথবা যে কোনো মহল্লা অথবা যে কোনো নাগরিকের একটা তালিকা তৈরি করব। এই তালিকা দিয়ে মূলত তাকে আইডেন্টিফাই করা যাবে সে এই মহল্লার ভিতরে অথবা এই গ্রামের ভিতরে অথবা এই পৌরসভার এত নম্বর ওয়ার্ডে কতজন লোক আছে। তো আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো একই নামে কতজন লোক আছে। জাস্ট এটা একটা ভোটার তালিকার মতো হতে পারে। এখন তার জন্য আমাদের এখানে আইডি নাম্বার এখানে আমরা দিয়েছি, এখানে এখানে ভোটার তালিকা হতে পারে। এটা দিয়ে আমরা যে কোনো ধরনের অফিসের তালিকা তৈরি করতে পারি।
এটা দিয়ে আমরা যে কোনো ছাত্রের অ্যাড্রেস ট্রেস করতে পারি। এই তালিকা দিয়ে যে কোনো অফিসের কর্মকর্তাদের লিস্ট করা যেতে পারে। যে কোনো ধরনের ফরম্যাট আমরা এখান দিয়ে তৈরি এই ফরম্যাটটা দিয়ে ব্যবহার করা যাবে। সেটা যার যে রকম প্রয়োজন তার কাজের সাথে সেই রকমভাবে ফরম্যাট তৈরি করে নিবে। তার জন্য আমাদের এই প্রসেসগুলা অবলম্বন করে কাজ করতে হবে। তাহলে আমরা এখন কি করলাম, যে আইডি নাম্বার তখনই লাগবে যখন কোনো অফিসের ডাটা দরকার হবে, তখন আইডি নাম্বারটা ব্যবহার করা হয়। এখন আমরা যখন কোনো কাজ করতে যাইব তখন নেমের যে ঘরটা, এই ঘরটা একটু বড় লাগবে। সেল নাম্বারের ঘরটা আমাদের একটু বড় লাগবে। সেল নাম্বারের ঘরটা আমাদের একটু বড় লাগবে। তাহলে আমরা এভাবে ফরম্যাটটা দাঁড় করাইতে পারি। এখন আমরা এখানে কি কাজ করতে হবে, যে এই ফরম্যাটটার ভিতরে আমরা নিচে এখানে যদি আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে একটা ঘর যদি আমাদের বাড়ানোর দরকার হয়, রাইট বাটন ক্লিক করে আমরা ইনসার্ট দেব। ইনসার্ট দিলে এই আমাদের একটা ঘর শর্ট পড়ছে, যেমন কি ঘর শর্ট পড়ছে, তো আমাদের সিরিয়ালটা শর্ট পড়ছে। সিরিয়াল শর্ট পড়লে তো আমাদের কি করতে হবে, তো আমরা এই ঘরটাকে এইভাবে সিলেক্ট করে আমরা অল ঘরটা আবার দিয়ে দিব। তাহলে আমাদের এখানে আরেকটা ঘর আমাদের হয়ে গেল। এটাকে আমরা S/N মানে সিরিয়াল SN S/N মানে সিরিয়াল নাম্বার হিসেবে ব্যবহার করতে পারি। তো আমাদের এই লেখাটাকে আগের মতো এরকম আমরা মিডলে দিয়ে দিব। এই লেখাটাকে এরকম গোল করে দিব। এই লেখাটার সাইজটাকে আমরা এখানে যেরকম এই লেখার সাইজ যেরকম 14 আছে, তো আমরা এই লেখার সাইজটাকে 14 করে দিব। এরকম দেখা যায়। তাহলে আমি আগে বাম পাশে কোনো লেখা যদি অ্যাড করতে চাই, তাহলে আমি এভাবে লেখা অ্যাড করতে পারি। তো যে কোনো এভাবে ফরম্যাট আমরা MS এক্সেলে দাঁড় করাইতে পারি। তো তার জন্য আমাদের এইভাবে প্রসেস অবলম্বন করতে হবে। এখন আমরা এই লেখাগুলোকে বিভিন্নভাবে সাজাইতে পারি। যেমন এই লেখাগুলোকে আমরা যদি বলি যে এই পুরো লাইনটার লেখাটারে আমরা ইটালিক করব, সকলগুলো লেখা ইটালিক হয়ে গেছে। আমরা যদি বলি সকল লেখাগুলো আন্ডারলাইন করব, আমাদের সকলগুলোকে ডাবল আন্ডারলাইন হবে, সকল লেখাগুলো ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। আবার এরকম যদি বলি যে কিছু লেখা আন্ডারলাইন হবে, কিছু লেখা আন্ডারলাইন হবে না। এখন আমরা যদি এই লেখাগুলোকে এই নেম লেখাগুলোকে আন্ডারলাইন না করি, এই তিনটা অপশনগুলোকে, তখন আমরা আন্ডারলাইনটাকে তুলে দেব। তাহলে আমরা এই অপশনগুলো আর আন্ডারলাইন থাকবে না। তাহলে আমরা এখন কি করব, তা আমরা এখন এখান থেকে ফন্টটাকে টাইমস নিউ রোমান করব। টাইমস নিউ রোমান, কারণ টাইমস নিউ রোমান যদি আমরা লেখাটা টাইপ করি তাহলে এটা স্ট্যান্ডার্ড একটা ফন্ট। তো এই লেখাটার আমরা যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই, তো ফন্ট আমরা এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজটাকে। তো আমরা এটা দিয়ে এই বড় দিয়ে যে কোনো লেখা এখান থেকে দিলেই বড় হবে। তো আমরা এই সাংকেতিক চিহ্নগুলো দিয়েও লেখা বড় ছোট করতে পারি। তো আমরা চাচ্ছি যে এই লেখাগুলোকে সবগুলো লেখাগুলোকে যেহেতু কালো ফন্টে আছে, তো আমরা চাচ্ছি যে এর ব্যাকগ্রাউন্ড, লেখার ব্যাকগ্রাউন্ডগুলা আমরা কালার করব। লেখার ব্যাকগ্রাউন্ড কালার করতে চাইলে যেমন আমরা এই কালারটা করতে চাচ্ছি, তাহলে আমাদের এই লেখার কালারটাকে আমরা এরকমভাবে করে দিই, লেখার ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করে দিতে পারি। এখন আমরা চাচ্ছি লেখার কালারটা যেহেতু কালো আছে, তো আমরা কালো কালার না দিয়ে আমরা যদি মনে করি যে লেখার কালারটাকে আমরা হোয়াইট করব, লেখার কালারটাকে আমরা হোয়াইট করব, তাহলে আমরা লেখার কালারটাকে এরকমভাবে হোয়াইট করে দিতে পারি। এখন হোয়াইট লেখাটা অনেক সময় দেখা গেছে যে চোখে পড়বে না, সেজন্য আমরা যদি বলি যে আমি লেখাগুলোকে একদম ডাইরেক্ট লাল লেখা করব, তাহলে আমাকে এই লেখাগুলোকে সকল লেখাগুলোকে সিলেক্ট করে আমি যদি এই লেখাগুলোকে সকল লেখাগুলোকে আমি লালে দিয়ে দিব, তাহলে আমার সকল লেখাই লাল হয়ে যাবে। এখন আমাদের এখানে লেখা আছে যে আমি লেখা ব্যাকগ্রাউন্ড কালার করলাম, আমি ফন্ট কালার করলাম, ফন্টের যে কালার আছে সে কালারটাকে করলাম, কালার করলাম। তারপরে আমার এখানে অনেকগুলো বর্ডার আছে, তো এখানে বটম বর্ডার, টপ বর্ডার। বটম বর্ডারের কাজ হলো নিচের লাইনটাকে বর্ডার করবে, যেমন কেমন। তো আমি যদি এই ঘরটাকে আমি যদি চাই যে শুধু এই
দুইটা ঘর মিলে যদি এরকম করা হয় যে বটম বর্ডার যদি আমরা কাজটাকে করতে চাই, সেটা শুধু নিচের একটা ঘরটা বটম হবে কিরকম, এটার জন্য আমাদের ফাঁকা জায়গায় যাইতে হবে। ফাঁকা জায়গায় গিয়ে সেটাকে আমাদের শুধু নিচের ঘরটাকে বটম করা যাবে। যেমন কিরকম, আমরা এখানে এই 4টা ঘরকে আমরা কি করলাম, নো বর্ডার দিয়ে দিলাম, আমাদের কোনো বর্ডার নেই, নো বর্ডার দিলাম। এখন আমরা যদি বলতে চাই যে আমরা এটাকে বটম বর্ডার করব, তার জন্য আমরা এখানে যদি বটম বর্ডার দিয়ে দিই, তাহলে একটা এই ঘর, একটা লাইন বটম হলো। এখন আমরা যদি বলি এই লেখাটাকে আমরা টপ বর্ডার করব, এই লেখাটুকু যে টপ হলো। আমরা যদি এরকম বলি যে রাইট বর্ডার করব, এই লেখাটুকুকে রাইট বর্ডার করব, তাহলে এইটুকুকে রাইট বর্ডার ক্লিক করব, তাহলে আমার এটুকু রাইট বর্ডার গেল। আবার আমরা যদি বলি এটা যে তাহলে এখন এইটাকে আমরা যদি বলি যে আমরা টপ বর্ডার করব, তাহলে লেখা টপ বর্ডার হয়ে গেল। তাহলে একটা ঘরকে আমরা বিভিন্ন সাইজ দিয়ে বর্ডার করতে পারি। এখন এরকম হতে পারে যে আমরা কোনো এই স্পেসিফিক অনেকগুলো ঘরকে আমরা নো বর্ডার করবো, যদি আমরা এখান থেকে সিলেক্ট করে যদি বলি যে আমরা এই ঘরগুলোকে নো বর্ডার করবো, কোনো বর্ডার রাখবো, তাহলে এই লেখার ভিতরে নো বর্ডার করা যাবে, তেমন কোনো বর্ডার নেই। এখন আমরা এই বর্ডারগুলোকে আবার যদি আনতে চাই, তাহলে আবার আমরা এই বিষয়টাকে অল বর্ডার করে দেবো, যেটা এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। যেমন এখানে এই বর্ডারগুলো বাদ পড়ছে, তাহলে আমরা এখান থেকে অল বর্ডার করে দেবো। এটাই এক্সেল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ব্যাপার হিসেবে কাজ করে। তাহলে আমরা এইভাবে একটা তালিকা তৈরি করার জন্য একটা ফরম্যাট দাঁড় করতে পারি, এটা এক্সেলের একটা ফরম্যাট। এখন এখানে ঘর ছোট করা, ঘর বড় করা, রো বড় করা, রো ছোট করা, লেখার ফন্ট বড় করা, লেখার ফন্ট ছোট করা, এখানে অনেকগুলো কাজ করা যায়। এখানে আমরা দেখছি যে লেখা এ ছোট এতে ডিক্রিজ করে, বড় এতে ইনক্রিজ করে, এখানে ফন্টের সাইজ। আবার এখানে এটা হলো ফন্টের, এটাতেও আবার ফন্ট নিজের মতো করে বসানো যায়। আমি যদি এখানে নিজে হাতে বসাই, নিজে হাতে ফন্ট বসানো যাবে। এখন দেখা গেছে যে আমরা এখানে সর্বোচ্চ কত পর্যন্ত আমরা একটা ফন্ট বসাতে পারি। যদি আমরা এই ঘরটাকে সিলেক্ট করি, আমরা কত পর্যন্ত, যেমন আমি যদি 1638, আমাকে এখানে ফন্ট সাইজ করতে দিবে না 1638, কারণ আমাদের পয়েন্টের অপশন আছে 409। তাহলে আমরা এখানে এই লেখাটাকে সিলেক্ট করে আমরা 409 পর্যন্ত করতে পারবো, লেখার সাইজটাকে 409 পর্যন্ত করতে পারবো। আর আমরা যদি 410ও করি, এটাকে 410, আমার 410 সেটা করা যাবে না, এখানে লেখা আছে 409.1 থেকে 409 পর্যন্ত হতে পারবো। সেই জন্য এটা সর্বোচ্চ 409 এক্সেলে করা যায়। তো তাহলে আমাদের অরিজিনাল ফন্ট যেমন ছিল আমাদের 14, তা আমরা 14 দিলাম, আমাদের লেখাটা আগের মধ্যে চলে আসলো। এখন আমাদের এখানে একটা কাজ, এখানে একটা বিষয় আছে, এইটা হলো টপ অ্যালাইনমেন্ট। এটা লেখাটাকে যখন আমরা একদম সিলেক্ট করব, সকল লেখাকে সিলেক্ট করে যদি টপ দেই, সকল লেখা উপরে চলে যাবে। এই লেখাটা মিডলে আসবে, এই লেখাটা সকলের নিচে চলে যাবে। এই লেখা দিয়ে তাহলে আমরা মিডলে রাখবো। এই লেখা দিয়ে কি করে, এইখানে আমরা যদি লাইন ঠিক করে নিয়ে আমরা যদি এই লেখাটা এইভাবে ধরি, তাহলে সকল লেখাটা মিডলে চলে যাবে। আবার এই লেখাটা যদি ভাবে দেই, তাহলে এইভাবে কাজ করবে। এখানে কি লেখা আছে, এটা অ্যালাইন টেক্সট রাইট, এটাকে লেখাটাকে ডানে সরাবে, এই লেখাটাকে মিডলে রাখবে, এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট। এখানে কার্সর ধরলে সেন্টারের লেখাটা আসে। এখানে যদি এখানে কে ই করা হয়, এটা অ্যালাইন টেক্সট লেখে, এটা লেখাটাকে বামে নেবে, তাহলে এটা মিডলে দিয়ে দিলাম, মিডলে লেখাটাকে রাখলাম। এখন আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো এই লেখাটাকে এরকম ভাবে সিলেক্ট করে এখানে আমাদের এখানে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, আমরা যদি এভাবে ক্লিক দিই, তাহলে লেখাগুলো এরকম হবে, কাউন্টার ক্লকওয়াইজ হবে। আবার যদি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিই, তাহলে লেখাটা এইভাবে হবে। আবার যদি আমরা ভার্টিক্যাল টেক্সট দিই, লেখাটা এরকম খারাপ হবে। আবার যদি আমরা এরকম ভাবে রোটেট টেক্সট আপ দিই, লেখাটা এরকম হবে। আবার যদি আমরা এটাকে রোটেট টেক্সট ডাউন দিই, লেখাটা এরকম হবে। এখন আমাদের কাজ হলো যে সবগুলা লেখায় এরকম আমাদের লাগবে না, আমাদের কিছু লেখা অনেক সময় জায়গা সংকুলনের কারণে এই অপশনটা ব্যবহার করতে হয়, যার কারণে আমরা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ অনেক সময় লাগে, অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ অনেক সময় লাগে,
আমাদের নর্মাল লেখার ফন্টগুলা নর্মাল ফাইল লেখার ফন্টগুলোর জন্য আমরা এটা সিলেক্ট করে আমরা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে পারি। আমরা কন্ট্রোল জেড চাপলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটাকে বলা হয় আনডু। আর আমি যে অবস্থায় যে যতদূর পর্যন্ত গেছিলাম কন্ট্রোল ওয়াই চাপলে এটাকে বলা হয় রিডো। তার মানে আমার একটা আনডু আর একটা রিডো। একটা হলো কন্ট্রোল জেড চাপলে ব্যাকে চলে যায়, কন্ট্রোল ওয়াই চাপলে সামনে চলে যায়। কন্ট্রোল জেড চাপলে আনডু হয়, কন্ট্রোল ওয়াই চাপলে রিডো হয়। তাহলে আমরা এইভাবে আনডু এবং রিডোর কাজ করতে পারি। এখন আমরা আছি রিডোতে, আমরা এখন আনডুতে চলে যাব। আনডুতে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোল জেড চাপলে আমাদের কাজটা হয়ে যাবে। তার জন্য আমরা কি করব, আমরা এই অপশনগুলা এরকমভাবে আনডুতে চলে গেলে আমাদের আগের কাঙ্ক্ষিত অবস্থায় ফিরে যেতে পারবো। তাহলে এইভাবে আমরা এক্সেলে একটা ফরম্যাট ধার করে এরকমভাবে আমরা সিরিয়ালি 1 2 3 এরকম লিখতে পারি। লেখার পরে আমরা যদি লেখাগুলোকে এরকমভাবে সিলেক্ট করে আমরা যদি এখানে কার্সর ধরে যদি নিচে বরাবর টান দিই তাহলে অটোমেটিক্যালি লেখা সংখ্যাগুলা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আমরা এরকমভাবে যেরকম দিয়েছি এরকমভাবে সবগুলো লেখা এরকমভাবে যদি হয় যে আমরা এখানে তিনটা লেখা থেকে তিনটা জিনিস সিলেক্ট করে এখানে 7 8 9 আমরা যদি এরকম সিলেক্ট করে আমরা যদি এরকম নিচের দিকে টান দিয়ে এরকম যাইতে চাইতে আমাদের যতটুকু দরকার হয় ততটুকু সিরিয়াল আমাদের নিয়ে নেবে। এখন বিষয়টা হয়েছে যে আমাদের কেন এরকম হলো, কারণ আমাদের শুরুতেই 1 2 3 যে প্রসেসটা হয়েছে এই জিনিসগুলো একটু সমস্যা হয়েছে। তো সমস্যাগুলোকে আমি একটু ভুল লিখলাম কি কারণে, শেখার জন্য। তাহলে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করে ক্লিয়ার কন্টেন্ট দিব। ক্লিয়ার কন্টেন্টে চলে গেছে। তাহলে আমরা এখানে 1 2 3 আমার এরকম যতগুলা সংখ্যা দরকার হবে আমরা এখান থেকে এই যে চিহ্নটা আছে চিহ্নটাকে বরাবর যদি আমরা টান দিয়ে দিই তাহলে আমার এই পর্যন্ত আমার এই ঘরটা আছে, এই পর্যন্ত আসার পরে আমার 24 পর্যন্ত ঘর আছে। তাহলে আমরা এরকমভাবে অটোমেটিক্যালি আমার সংখ্যা বসে যাবে, আমার নিজের হাতে কোনো সিরিয়াল বসাতে হবে না। সিরিয়াল নাম্বারটা আইডি নাম্বারটা যদি এরকম হয় একে যেমন 1101 থেকে শুরু 102 থেকে 101 থেকে শুরু যদি আইডি নাম্বার, তাহলে আমরা এখান থেকে আইডি নাম্বারগুলো এরকমভাবে সিরিয়াল করতে পারি। তাহলে আমরা এখান থেকে এরকম সিলেক্ট করে আমরা এইটাকে এরকমভাবে টান দিয়ে দিই, তাহলে আইডি নাম্বারটা যদি আমাদের 101 থেকে শুরু হয় এই পর্যন্ত এসে 124 পর্যন্ত আইডি নাম্বার হবে। অন্যভাবে নেম সেল নাম্বার এরকমভাবে আমরা ফিল আপ করে যে কোনো একটা সুন্দর একটা ফরম্যাট দাঁড় করাতে পারি। এটা ছিল মূলত আমাদের এক্সেলে একটা যে কোনো ফরম্যাট কীভাবে দাঁড় করা সেইটা জানান। তো আমরা এটা আজকে একটা ফরম্যাট যে কোনো ফরম্যাট দাঁড় করানোর জন্য প্রসেসটা সেটা আমরা দেখলাম যে এইভাবে আমরা যে কোনো ফরম্যাট এক্সেলে দাঁড় করাতে পারি অথবা যে কোনো তালিকা আমরা এরকমভাবে তৈরি করতে পারি। তো সবাইকে ধন্যবাদ সময় দিয়ে ক্লাসে সহযোগিতা করার জন্য, ধৈর্য সহকারে ক্লাস উপভোগ করার জন্য। থ্যাংক ইউ টু অল।